নমস্কার, আমি তরুণ ঘোষ। গোটা ভারতবর্ষ জুড়ে এখন একটাই কথা চালাচালি হচ্ছে, টেলিভিশন থেকে ইউটিউব চ্যানেল পর্যন্ত সোশ্যাল মিডিয়া, ভারত বাংলাদেশ কবে আক্রমণ করবে, এই চাপ সরকারের ওপরে ক্রমশ বাড়ছে। এদিকে তৎপরতাও সমানে চলছে। এর মধ্যে হয়েছে কি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে অত্যন্ত উদ্গ্রীব হয়ে পড়েছেন। তিনি একেবারে এখনই বাংলাদেশ যেতে চান। তাকে এখন থামানো যাচ্ছে না, তিনি এতটাই অস্থির হয়ে গেছেন। এখন আমাদের ভারতবর্ষ চালায় চারটে পিলার আছে। চারটে পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে নরেন্দ্র মোদী, দ্বিতীয় হচ্ছে জয়শঙ্করজি, তৃতীয় হচ্ছে রাজনাথ সিং এবং চতুর্থ হচ্ছে অমিত শাহ। প্রধানমন্ত্রী মোদীকে তা আপনারা জানেন, ডক্টর জয়শঙ্করকেও আপনারা জানেন, অজিত দোভালকেও আপনারা জানেন। এনএসএ আমাদের তিনি সমস্ত অপারেশনটা তিনি দেখেন। এবং 4 নম্বর যিনি আছেন তিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী, এবং 5 নম্বর হচ্ছে রাজনাথ সিং। 5টা স্তম্ভ, আমি ভুল বলেছি। রাজনাথ সিং হচ্ছেন পুরো এখন ব্যস্ত আছেন প্রতিরক্ষা দপ্তর নিয়ে। অমিত শাহ পুরো আছেন একেবারে বর্ডার সিকিউরিটি হ্যান ত্যান, সৈন্য সামন্ত কোথায় কোথায় কি যাবে না যাবে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ওতে ব্যস্ত। জয়শঙ্করজি বিভিন্ন কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা করার জন্য তিনি এখন চারদিকে এখন ব্যস্ত হয়ে রয়েছেন। আর টোটাল অপারেশনটার দায়িত্ব পড়েছে এইবারেতে অজিত দোভালের উপরে। আমি একটু সময় নিয়ে বলতে হবে আপনাদের, ব্যাপারটা বুঝিয়ে বলতে গেলে কেন উনি উদ্গ্রীব হয়ে পড়েছেন এবং তাকে ঠান্ডা করার কোন রাস্তা ধরা হয়েছে। এইবারেতে কারুর সঙ্গে তো কারুর কমিউনিকেশন হচ্ছে না, ফলে এই টোটাল কমিউনিকেশনের দায়িত্বটা দেওয়া হয়েছে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে। কমিউনিকেশন কার কার মধ্যে? সরকার এবং শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে। অজিত দোভালের সঙ্গে ওনার রীতিমতো কথা চালাচালি হয়, যখন পারেন উনি ফোন করেন, এবং ফোন করে গত 2 দিন ধরে অজিত দোভালের একেবারে কান মোটা খেয়ে নিয়েছেন যে আমি এখনই যাব, আমার ব্যবস্থা করুন, আমি এখনই যাব। যত দেরি হচ্ছে দেশের লোক তত অস্থির হয়ে যাচ্ছে আমার উপরে, তারা আস্থা হারিয়ে ফেলবে, আমাকে এখনই পৌঁছাতে হবে। এখন গতকালকে আমাদের অজিত দোভাল এনএসএ তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে, গিয়ে বলতে যে ম্যাডাম, the situation is still not our control. We have to take time to control the situation. উনি মানতে রাজি নন। ওনাকে অনেক বুঝিয়ে চুজিয়ে একেবারে ঠান্ডা ফান্ডা করা হয়েছে। পালে তো হাওয়া লেগেছিল আগে থেকে, এবার হাওয়া আরো লেগেছে কোথায় জানেন? সেটা হচ্ছে আমাদের এখানে যে সমস্ত খবর এখানে টেলিভিশনে দেখানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া যে সমস্ত ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত খবর। আমি 2 দিন আগে যে খবরটা করেছিলাম আপনাদের মনে আছে, যে ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে, সেই খবরটা বর্তমান ইউটিউব চ্যানেল সেই খবরটা করেছে। খবরটা হচ্ছে মার্চেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন, 3 পয়েন্ট ব্লু প্রিন্ট তৈরি মোদির। আমি এগুলো তো দেওয়া যাবে না, ইউটিউবে লাইসেন্স করা আছে, দেওয়া যাবে না। আমি একটু চালিয়ে আপনাদের শোনাচ্ছি, আপনারা একটু শুনুন। আমি 2 মিনিট চালিয়ে দেবো। নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে ঠিক হয়েছিল মাস্টার প্ল্যান। শেখ হাসিনাকে সর্বদা ফেরানো নিয়ে ভারতের চিন্তাধারায় সহমত প্রকাশ করেছিলেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। তাই তিনি সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যেই বলেন, বাংলাদেশকে তিনি প্রধানমন্ত্রী মোদীর উপরেই ছাড়ছেন। মোদী দেশে ফিরতেই সেই মাস্টার প্ল্যান মোতাবেক কাজ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। আগামী কয়েকদিনের মধ্যেই বড় খবর আসতে চলেছে বলে
গুঞ্জন। নয়াদিল্লি সাউথ ও নর্থ ব্লকে এখন তাই থমথমে পরিবেশ, অনেকটা সেই ঝড় আসার আগের পরিস্থিতি। নয়াদিল্লির কয়েকটি সূত্র মারফত জানা গেছে, রবিবার রাতে প্রধানমন্ত্রীর আহ্বানে সুরক্ষা বিষয়ক ক্যাবিনেটের একটি বিশেষ বৈঠক হয়। নজিরবিহীনভাবে ওই বৈঠকে ভারতীয় সেনার 3 বাহিনীর প্রধানদের তলব করা হয়েছিল। ওই বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার করে জানা না গেলেও ওই বৈঠকটি যে বেশ তাৎপর্যপূর্ণ সেটা বলাই বাহুল্য। কারণ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে ফিরেই এই বিশেষ বৈঠকে বসেন, যা পূর্ব নির্ধারিত ছিল না। অন্যদিকে 3 সামরিক বাহিনীর প্রধানদের তলব করা, দ্বিতীয়ত কতটা গোপনীয়তা রক্ষা করা। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক সূত্রে আরো জানা যাচ্ছে, নরেন্দ্র মোদী দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের দপ্তর থেকে ফোন এসেছিল। এটাও খুব তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের ধারণা একটা বড় কিছু হতে চলেছে। ওই সূত্র আরো জানাচ্ছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে, আর সমগ্র ব্লুপ্রিন্ট তৈরি করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। উল্লেখ্য, মোদী ট্রাম্পের বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি হলো এটা একটা। এবার একটা হিন্দি দেখুন। आपने सुना कि डोनाल्ड ट्रंप सीधा कह रहे कि आई लीव बांग्लादेश टू मिस्टर मोदी। मैंने बांग्लादेश मोदी पर छोड़ रखा और छोड़ना भी पड़ेगा। अगर बांग्लादेश भारत बना सकता, मैंने जैसा पहले वीडियोस में कहा है, तो भारत बांग्लादेश का टेक केयर भी कर सकता है कि बांग्लादेश के लिए अच्छा और बुरा क्या हो सकता है। अगर वहां कुछ कट्टरपंथी हावी हो जाएंगे और जिन लोगों को लगता है कि दूसरा पाकिस्तान भारत की दूसरी तरफ खोला जा सकता है या भारत के नॉर्थ ईस्टर्न स्टेट्स को डिस्टर्ब किया जा सकता है, तो आपको क्या लगता है कि भारत चुपचाप देखेगा? और अगर डोनाल्ड ट्रंप अमेरिका व्हाइट हाउस पर बैठ के कह सकते हैं कि भाई ग्रीनलैंड हम खरीद लेंगे, अगर वो ये कह सकते हैं कि गाजा की किस लाख आबादी कहाँ जाएगी मुझे नहीं पता, लेकिन गाजा में आधारभूत संरचना अमेरिका बनाएगा, गाजा का इंफ्रास्ट्रक्चर अमेरिका तैयार करेगा। এই লম্বা রিপোর্ট আছে, আমি এই লাইভ চলছে এখন। এইরকম রিপোর্ট আপনার হিন্দি, বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, উড়িয়া, তামিল, তেলেগু, উর্দু সমস্ত একদম যত চ্যানেল আছে ভারতবর্ষে সমস্ত এই চ্যানেলের এই খবর পালে হাওয়া আরো লাগিয়ে দিয়েছে। ফলে শেখ হাসিনাকে থামানো যাচ্ছে না। এইবারেতে গতকালকে আমাদের এনএসএ অজিত ডোভাল গেছিলেন হিন্দান এয়ারবেসে। হিন্দান এয়ারবেসে গিয়ে তিনি পুরোটা বুঝিয়েছেন যে এখনো পর্যন্ত আমরা তৈরি হতে পারিনি, আমরা বুঝতে পারছি আপনার উদ্বিগ্নতা, আমরা বুঝতে পারছি, কিন্তু এখনো যতক্ষণ না পর্যন্ত সময় আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ওইখানে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করতে পারবো না। তার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আপনি যদি আপনি উৎকণ্ঠিত হয়ে পড়েন তাহলে আমাদের কাজে ব্যাঘাত পড়বে। ফলে আপনাকে ধৈর্য ধরতে হবে। এই কথা শোনার পর উনি কিছুটা চুপ করে যান। কিছুটা চুপ করে যাওয়ার পর তারপরে অজিত ডোভাল ফিরে আসেন। তারপরে আবার গতকাল রাত্রিবেলা ফের অজিত ডোভালকে ফোন। আমি এই মাসে যদি না ফিরতে পারি তাহলে অন্তত সামনের মাসে ফার্স্ট উইকে, মার্চের ফার্স্ট উইকে আমাকে ফেরানোর ব্যবস্থা আপনাদের করতেই হবে। এখন অজিত ডোভাল পড়েছেন মুশকিলে। এই এত বড়, আমি বলেছি না 4017 কিলোমিটার যে আপনার লম্বা একটা স্ট্রেচ আছে, বর্ডার স্ট্রেচ, সেই বর্ডার স্ট্রেচকে সিকিউর করে তারপরে প্ল্যানটাকে এক্সিকিউট করে তারপরে সমস্ত ছাপা টাপা করে তারপর তো ঢোকাতে হবে। তো এখনই যদি এত উদ্বিগ্ন হয়ে পড়ে তারপরে ভারতবর্ষের হাতে তো সময় দিতে হবে। না সময় দিলে লজিস্টিক যদি তৈরি না হয় তাহলে পরে ভারতবর্ষের সৈন্যরা লড়বে কি করে? তার মধ্যে কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা যা হচ্ছে আপনারা তো জানেন। গতকাল যে আমাদের আমিরের যিনি কাতারের যিনি আমির, তিনি হঠাৎ পরশুদিন রাতে ফোন করলেন যে আমি আগামীকালই চলে আসছি।
মানে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট উনি ডাইরেক্ট ফোন করেছেন একেবারে মোদিজিকে ফোন করে রাত্রিবেলা বলছেন আমি ভোরবেলাতে আপনার এখানে আসছি, আমার জরুরি দরকার আছে। এই কাতার এই কিছুদিন আগে আমাদের 8 জন ভারতীয় নৌসেনার অফিসার, প্রাক্তন অফিসার, তাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল। তারপরে অনেক কূটনৈতিক স্তরে আলোচনার পর ওই ফাঁসির আদেশ রদ করে তারপরে তো তাদেরকে আবার দেশে ফিরিয়ে আনা হয়। সেই কাতার হঠাৎ ফোন করলো কেন? এই কাতারে কিন্তু হামাস, হুতি ফুতি সমস্ত কিন্তু এই কাতারের দোয়াতে বসে, ওইটা হেডকোয়ার্টার, ওখানে বসে সমস্ত ঠিক হয়। এই মুসলিম উম্মা যত আছে না, সব হচ্ছে ওই কাতারের মাটিতে, যেটা তেল এবং গ্যাসের ওপরেতে দেশটা ছোট্ট একটা ভূখণ্ড সে তৈরি হয়ে আছে, যার নিজস্ব সৈন্য নেই, নিরাপত্তা দেয় পুরো হচ্ছে আমেরিকা। এখনো ছুটে আসার কারণ কি? ছুটে আসার কারণ হচ্ছে যে আমেরিকা থেকে ভারত বলেছে আমি তেল দেব, আর কাতার হচ্ছে আমাদের একটা তেল নেওয়ার একটা বড় জায়গা। ফলে কাতারের এবার ঘাম ছুটে গেছে। যদি আমেরিকা থেকে তেল নেয় তাহলে পরে তো আমার একটা বিরাট খদ্দের, 140 কোটি দেশের খদ্দের চলে যাবে। আমির একদম ছুটে এসে বসে পড়েছে মোদিজির সঙ্গে যে তেল এবং গ্যাস এই ব্যাপারটা আমার সঙ্গে ফয়সালা করুন, আমার সঙ্গে চুক্তি বাড়িয়ে দিন, আমার থেকেও কিনতে হবে। মোদিজি বলেছেন ঠিক আছে কিনবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। মোদিজিও তো খেলোয়াড় লোক, তিনি বলেছেন আমার একটা শর্ত আছে। উনি বললেন কি শর্ত? বলে এই যে মুসলিম উম্মা যারা আছে, বিশেষ করে আমি যখন বাংলাদেশে যখন পদক্ষেপ নেব, কোনো অ্যাকশন নেব, তখন বাংলাদেশ যাবে পাকিস্তানের কাছে, পাকিস্তান গিয়ে ধরবে তার কি আপনাকে গিয়ে কিন্তু ধরবে। তখন কিন্তু আপনাকে নিরপেক্ষ হয়ে থাকতে হবে না, ভারতের সঙ্গে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি তাতে রাজি থাকেন তাহলে পরে আপনি বলুন, মুসলিম উম্মাকে ছেড়ে দিয়ে আপনি যদি ভারতের পক্ষে থাকেন বলুন, আমি এখনই আপনার থেকে যা তেল নিচ্ছিলাম তার থেকে বেশি তেল নেব, বেশি গ্যাস নেব। উনি হ্যাঁ করে দিয়েছেন, ফলে চুক্তি আরো বেড়ে গেছে 25 বছরের জন্য, এবং যা তেল আর গ্যাস ভারতবর্ষ নিত তার দ্বিগুণ তেল আর গ্যাস নেবে। ফলে কি হলো, বাংলাদেশের ওপরে যখন প্রেশারটা তৈরি হবে, যখন অ্যাকশনটা তৈরি হবে, ISI টার্কির মাধ্যমে আর ইরানের মাধ্যমে যাতে কোন রকমের কাতারের ওপরে চাপ সৃষ্টি না করতে পারে, তার পথটাও কূটনৈতিক স্তরে একদম তৈরি করে রাখা হলো। এই সমস্ত কাজকর্ম কিন্তু চলছে। তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এরকম উতলা হয়ে ওঠেন তাহলে তো ভারতের পক্ষে মুশকিল। এখন মোদিজি পুরো ঢেলে দিয়েছেন জয়শঙ্কর অজিত দোভালকে, আর অজিত দোভাল এখন কেমন পালিয়ে বেড়াচ্ছে। তার যা অবস্থা, তিনি এখন ফোন দেখলেই এখন ভয়ে কাঁপছেন যে এই বোধহয় আমাকে আবার বললেন ধরে আমি এখনই আবার ফিরবো। বলে এই অবস্থার মধ্যে একটা চলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন খবর করি না, তখন অনেকেই বলেন আপনার খবর এত আগে বলেন, আপনি অনেক প্রতিরক্ষার ব্যাপার থাকে, প্রতিরক্ষার ব্যাপার সব থাকে আমি জানি, যতটুকু বলতে হয় আমি ঠিক ততটুকুই বলি। হয় কি, আমি 2 দিন আগে বলি, এই যে কপিটা, ওই ব্লু প্রিন্টের কপিটা আমি কিন্তু গতকাল তার আগের দিন পরশু দিনকে করেছি। আজকে সমস্ত চ্যানেলগুলো আজকে দেখাচ্ছে এটা, যেটা আপনাদের প্রথমে দেখালাম বাংলাটা, এরকম কিন্তু হিন্দি, ইংরেজি, উর্দু, একদম তামিল, তেলেগু, উড়িয়া সমস্ত ভাষায় কিন্তু এই একটাই খবর দেখানো হচ্ছে। সারাদিন ধরে লাইভ দেখানো হচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম লাইভ চলছে বাংলাদেশের উপরে কখন অ্যাটাকটা হবে। এখন এই অবস্থার মধ্যে আমরা পড়ে রয়েছি। আপনারা সকলেই বুঝতে পারছেন যে প্রতি মুহূর্তে খবর ডেভেলপ করছে, এবং তার জন্যই আমি সারাক্ষণ ব্যস্ত থাকি। অনেকে হয়তো আমায় ফোন করেন, আমি ফোন অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমি সেই সময় অন্য কাউকে ফোন করছি অথবা অন্য কোনো কাজ করছি, খবর জোগাড় করছি। তার জন্য অনেকে আমার উপর অসন্তুষ্টও হচ্ছেন, কিন্তু দয়া করে আমার উপর অসন্তুষ্ট হবেন না। আর আমি যেটা বলি সেটা খবর নিয়ে নিশ্চিত হয়ে তারপরে বলি, তার প্রমাণস্বরূপ আমি এই খবরগুলোকে আপনাদের দেখিয়ে দিলাম। ফলে আমার উপরে আস্থা রাখতে পারেন। আমি যে খবরগুলো আপনাদের দিই 100% সত্যি খবর, এবং যখন যা হবে আগে থেকে আপনাদের আমি বলে দেবো। আপনাদের প্রধানমন্ত্রী শপথে দেশে ফিরবেন, সেটা মার্চে ফিরবেন, আমি আবার বলছি, কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। আপনারা তো অধৈর্য হলে, আপনার প্রধানমন্ত্রীও যেমন অধৈর্য হয়ে গেছেন, আপনারাও তেমন অধৈর্য। কিন্তু সিচুয়েশনটা এখন হাতের বাইরে। এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করে তারপর আপনাদের প্রধানমন্ত্রীকে
তার স্বস্থানে ফিরিয়ে দেওয়া হবে। তিনি এরপরে ভোটে যাবেন কি ভোটে যাবেন না সেটা তার ব্যাপার, আমাদের ব্যাপার নয়। ভারতবর্ষ তার সুরক্ষার ব্যবস্থাটুকু করে দেবে। এই পদ্ধতি আজকে আমি খবরটা বললাম, এর বেশি আমার কাছে কোনো খবর নেই দাদা। আর ওই যে মিটিংটা যেটা হয়েছিল তার কোনো খবর কেউ পায়নি, আপনারাও শুনলেন, এখনো পর্যন্ত কেউ পায়নি, আমিও পাইনি। যা কেউ পাবে না তা আমিও পাবো না। যদি কেউ পায় আমি দুদিন আগে পাবো, তারা দুদিন পরে পাবে। এই হচ্ছে তফাৎ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।